সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং আন্তরিক শুভেচ্ছা। তো শিক্ষার্থীরা, চলো আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের চতুর্থ পর্বের ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগে আমরা 3টা পর্ব শুরু করেছিলাম, আলোচনা শেষ করেছিলাম সফলভাবে তোমাদের অংশগ্রহণে। আজকে আমরা আলোচনা করব ব্যবহারিক বিষয়গুলো নিয়ে। আজকে আমাদের আলোচনা থাকবে দৈর্ঘ্য পরিমাপের বিষয়গুলো নিয়ে, অর্থাৎ ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, এগুলো আলোচনা নিয়ে যতটুকু সময় থাকা সাপেক্ষে করা যায় ততটুকু আলোচনা হবে। তো চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নেই যে সূক্ষ্ম এবং সঠিক পরিমাপের প্রয়োজন কি। আসলে এগুলি বলতে কি বোঝায়? সূক্ষ্ম পরিমাপ এবং সঠিক পরিমাপ। আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমরা অনেক ধরনের পরিমাপ গ্রহণ করি, তার মধ্যে দৈর্ঘ্য পরিমাপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার উচ্চতা কত, কোন দণ্ডের দৈর্ঘ্য কত, কোন সিলিন্ডার বা চুঙ্গের বহিঃব্যাস কত, অন্তঃব্যাস কত, তার গভীরতা বা উচ্চতা কত, একটা সরু তারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল কত বা তার ব্যাস কত, এগুলো জানতে পারলে আমাদের বৈজ্ঞানিক মাপঝোঁক, গবেষণা এবং অনুসন্ধানের কাজ সঠিকভাবে করা যায়। আর যদি আমরা এই পরিমাপগুলো সঠিকভাবে করতে না পারি, তাহলে কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াই সম্ভব হয় না, অথবা ভুল সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। ভুল সিদ্ধান্ত নিতে গেলে তো সেই পরীক্ষাটাই মাটি হয়ে যায়। তাহলে আমরা চলো দেখে নিই প্রথমেই যে সূক্ষ্ম এবং সঠিক পরিমাপের এত প্রয়োজন কেন। একটু ভুল হলে বা আনুমানিকভাবে ভাষা ভাষা ধারণার মধ্যে হলেই বা সমস্যা কি? চোখের মাপে, চোখের আন্দাজে তো আমরা অনেক পরিমাপই করি, সেগুলোতে এত সূক্ষ্ম লাগে না। আসলে বৈজ্ঞানিক মাপঝোঁকের সূক্ষ্মতা খুবই প্রয়োজন। যেমন ধরা যাক, আমাদের হাতে একটা তার আছে, এটা একটা সরু তার, খুব সরু, যার ব্যাসটা খুবই নগণ্য। তার শুধু দৈর্ঘ্যই আছে, তার প্রস্থ বা বেধ এগুলো কিছুই নেই, একটা সরু তার। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তারটা কোন উপাদানের তৈরি। এই তারটা হতে পারে নিকেল অথবা লোহা, দুটার যে কোনো একটা হবে, নিকেল নাকি লোহা। আমরা এটা পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে আসবো। তো প্রথমে আমাদের জানা দরকার এই তারের কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা বলতে পারবো এই তারের উপাদানটা আসলে কি। তার মধ্যে একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে তাপীয় প্রসারণ, অর্থাৎ কোনো তারকে আমরা উত্তপ্ত করব, নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে তার দৈর্ঘ্যটা পরিমাপ করব, তাহলে তার একটা দৈর্ঘ্য প্রসারণ সহগ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেয়ে যাব। এই দৈর্ঘ্য প্রসারণ সহগ যে উপাদানের সাথে মিলবে, এটা সেই উপাদানেরই হবে। প্রত্যেকটা উপাদানের নির্দিষ্ট দৈর্ঘ্য প্রসারণ সহগ আছে, যেমন লোহার একটা আছে, তামার একটা, তারপরে দস্তা, ম্যাঙ্গানিজ, টাংস্টেন, স্বর্ণ, রূপা, এরকম বিভিন্ন তারের সাধারণ তাপমাত্রায় যেগুলো কঠিন, এরকম তারের বিভিন্ন প্রসারণ সহগ আছে। আমরা আসলে এই তারের মাপঝোঁকের মাধ্যমে সেই প্রসারণ সহগটাই বের করতে চাই। তো এটা যে তারই হোক না কেন, যদি আমরা এর 100 মিটার লম্বা তার নিই, 100 মিটার লম্বা, 100 মিটার লম্বা তার নিয়ে এর তাপমাত্রা যদি আমরা বাড়াই, 100°C বাড়াই, তাপমাত্রা বাড়াই দিয়ে 100°C, ধরা যাক এখন এই তারের দৈর্ঘ্য হচ্ছে 25°C। আজকের কক্ষ তাপমাত্রা মনে করো 25°C, তাহলে তার তাপমাত্রা আমরা বাড়াবো 125। তাহলে তাপমাত্রা 25 থেকে 125-এ বৃদ্ধি করলেই তাহলে তাপমাত্রা বৃদ্ধি হবে 100°C। এই 100°C তাপমাত্রা বৃদ্ধিতে 100 মিটার বেশি লম্বা হয়ে যায়, 100 সেন্টিমিটার ধরি বা 1 মিটার লম্বা তার ধরি। ধরা যাক এটা 1 মিটার আছে, এই তারের দৈর্ঘ্য এখন আছে 1 মিটার লম্বা বা 100 সেন্টিমিটার লম্বা। এই তারটাকে আমরা গরম করলাম, গরম করলে তার একটু বৃদ্ধি হলো বা প্রসারণ হলো। ধরা যাক তার প্রসারণটা হলো বিসি পরিমাণ। এই বিসি পরিমাণটা কত সেটা আমাদের মাপতে হবে। যেহেতু আমাদের প্রশ্ন উঠছে এই তারটা কি লোহার নাকি নিকেলের, তাহলে আমাদের অবশ্যই মেপে দেখতে হবে। যদি লোহা হয়ে থাকে
তাহলে এই প্রসারণটুকু 1 মিটার লম্বা তারের ক্ষেত্রে লোহার প্রসারণ হবে 1.2 মিলিমিটার। এই অংশটুকু 1.2 মিলিমিটার হবে ডেল এল। পুরো তারটা হচ্ছে লম্বায় এল আর তার প্রসারণটা হচ্ছে ডেল এল। তাহলে যদি লোহা হয়ে থাকে তাহলে হবে 1.2 মিলিমিটার, আর যদি নিকেল হয়ে থাকে তাহলে সেটা হবে 1.3 মিলিমিটার। খুবই সেনসিটিভ। যদি নিকেল হয়ে থাকে তাহলে হবে 1.3 মিলিমিটার। এখন আমি মেপে দেখলাম যে এই তারের দৈর্ঘ্যটা 1 মিলিমিটার পার হয়ে গিয়ে 2 মিলিমিটার দাগের মাঝামাঝি চলে আসছে, অর্থাৎ এরকম হয়ে গেছে একটা স্কেলের। মনে করো এটা 1 মিলিমিটার, এটা মনে করো 2 মিলিমিটার। তারটা এখানে এসে ঠেকেছে, এখান থেকে আরো ছিল, এখানে এসে এই পর্যন্ত ঠেকেছে। এখন এটাকে আমি কি বলবো? 1 মিলিমিটার বলবো? 1 মিলিমিটার বললে তো ভুল হবে। 2 মিলিমিটার বলবো? সেটাও ভুল হবে। 2 মিলিমিটার তো আসেই নাই, 1 মিলিমিটার পার হয়ে গিয়েছে। পার হয়ে কত গিয়েছে? কেউ কেউ চোখের আন্দাজে বলবেন 1.5 মিলিমিটার, কেউ কেউ বলবেন 1.5 মিলিমিটার হয় নাই, 1.5 এর কাছাকাছি হয়েছে, হয়তো 1.25 হয়েছে। আবার কেউ কেউ বলতে পারেন 1.25 এর বেশি, 1.5 এর কম। এগুলি বললে তো আসলে সঠিক পরিমাপ হলো না। আসলে 1 পয়েন্ট কত মিলিমিটার সেটা আমাকে সঠিকভাবেই বলতে হবে। যদি বলতে না পারি তাহলে নিকেল বা লোহা কোনো সিদ্ধান্তে আমি আসতে পারবো না। যদি 1.2 হয় তাহলে আমি বলতে পারবো এই তারটা লোহার তৈরি। যদি 1.3 হয় তাহলে বলতে পারবো এই তারটা নিকেলের তৈরি। আর যদি 1.2 1.3 না হয় তাহলে পরিষ্কার যেটা লোহারও নয় নিকেলেরও নয়। তাহলে বৈজ্ঞানিক পরিমাপ এতটাই সূক্ষ্ম যে সঠিক সিদ্ধান্তে আসতে হলে সঠিক পরিমাপ প্রয়োজন। আমাকে ঠিক কতখানি দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটাই মাপতে হবে। আমার এখানে ছিল 1 মিটার পর্যন্ত, এটুকু বেড়েছে, এই অংশটুকু বেড়েছে, এই অংশটুকু পরিমাপ করা খুবই সেনসিটিভ। এই পরিমাপটুকু আমরা আমাদের মিটার স্কেলে বা জ্যামিতি বক্সে যে সাধারণ স্কেল থাকে এই স্কেল দিয়ে আমরা মাপতে পারবো না। এই সূক্ষ্ম পরিমাপ করার জন্য, সঠিকভাবে করার জন্য আমাদের একটা বিশেষ স্কেলের প্রয়োজন হবে। সেই বিশেষ স্কেলটা কি আজকে আমরা সেই সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব, গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। তো শিক্ষার্থীরা তোমরা এতক্ষণে আলোচনায় বুঝে গেছো যে সূক্ষ্ম এবং সঠিক পরিমাপ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কতটা জরুরি। একটু এদিক সেদিক হলে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে চলো আমরা এখন দেখি আমাদের এই দৈর্ঘ্যকে সূক্ষ্মভাবে মাপতে হলে কোন স্কেল প্রয়োজন। এবার আমরা দেখলাম যে এই প্রসারণটা মাপার জন্য মিলিমিটারের ভগ্নাংশ প্রয়োজন। ওই যে বললাম 1.2 মিলিমিটার, অর্থাৎ মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারতে হবে। 1.2 মিলিমিটার, 1.3 মিলিমিটার বা 1 পয়েন্ট যে কোনো বা সামথিং পয়েন্ট যে কোনো করতে গেলে আমাকে অবশ্যই মিলিমিটারের ভগ্নাংশ মাপার জন্য একটা উপযুক্ত স্কেল প্রয়োজন। এই স্কেল কোথায় পাবো? আজ থেকে প্রায় 200 বছর আগে বেলজিয়ামের গণিতশাস্ত্রবিদ পিয়ের ভার্নিয়ার একটা চমৎকার স্কেল আবিষ্কার করে। এই স্কেলকে বলা হয় ওনার নাম অনুসারে ভার্নিয়ার স্কেল। দৈর্ঘ্য পরিমাপে এই স্কেল বিশেষ গুরুত্ব বহন করে। সত্যি কথা বলতে কি এই স্কেল দিয়েই মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত সঠিকভাবে মাপা সম্ভব। তাহলে চলো আমরা স্কেলটা কি সেটা আগে জেনে নিই। এটা হচ্ছে সাধারণ একটা স্কেল। যে স্কেলটা বাজারে পাওয়া যায় এটা দিয়ে আমরা সাধারণত মাপযোগ করে জ্যামিতির সম্পাদ্য উপপাদ্যের কাজগুলো করি, সরল রেখা আমরা আঁকি। তো এই স্কেলের বিশেষত্ব হচ্ছে যে এর একেবারে ক্ষুদ্রতম পরিমাপ 1 মিলিমিটার। 1 মিলিমিটারের ছোট পরিমাপ এটি দিয়ে করা সম্ভব হবে না। চোখের মাপে আঁকতে গেলে সেটা ভুল হবে। তাহলে আমাদের যখন কোন একটা দণ্ডের দৈর্ঘ্য মাপতে যাব আমরা, এই একটা দণ্ড মনে করো একটা রড, লোহার তৈরি ছোট একটা রড, এই রডের দৈর্ঘ্য মাপতে চাই, কিন্তু এই দৈর্ঘ্য মাপা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ প্রচলিত এই স্কেল দিয়ে আমি শুধু বলতে পারবো এটার দৈর্ঘ্য 2 মিলিমিটারের বেশি, 3 মিলিমিটারের কম। এর তো কোনো পরিমাপ হলো না। আমার বয়স 50 বছরের বেশি, 55 বছরের কম, এটা বললে কি বোঝা গেল আমার বয়সটা কত?
50 বছরের বেশি, 55 বছর কম, অনেক কিছু হতে পারে। 51, 52, 53, 54 হইতে পারে। আবার মাস বললে তো মাস হইতে পারে। কাজে এটা কোনো সঠিক উত্তর হলো না। বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক কোনো উত্তরই হলো না। তাহলে এটার পরিমাপ 2 মিলিমিটারের বেশি, অর্থাৎ এটার পরিমাপ 2 দশমিক সামথিং মিলিমিটার হবে। সেই সামথিং কত মাপার জন্য এই স্কেল মোটেই যথেষ্ট নয়। সেজন্য বিজ্ঞানী ভার্নিয়ার একটা চমৎকার স্কেল আবিষ্কার করেছেন। তিনি এটা মাপার জন্য এই স্কেলের সাথে মিল রেখে, এই স্কেলে যেমন আছে লম্বায় 5 মিলিমিটার, আমরা একটু বড় করে নিই। ধরা যাক স্কেলটা 10 মিলিমিটারের একটু বেশি আছে, ধরা যাক। ধরা যাক এটা একটা প্রচলিত স্কেল। এই স্কেল দিয়ে আমরা সাধারণ মাপজোখগুলো করি। এটাতে খুব বেশি সূক্ষ্ম না হলেও সমস্যা হয় না, কিন্তু আমরা একটা বিশেষ তারের বা বিশেষ দণ্ডের দৈর্ঘ্য মাপতে চাই, যা কিনা এই 2টা মিলিমিটার দাগের মাঝামাঝি এসে পৌঁছেছে। কোথায় আসছে সেটা আমরা জানি না। সেটা মাপার জন্য বিজ্ঞানী ভার্নিয়ার চিন্তা করলেন যে এইটার 9 মিলিমিটারের সমান একটা স্কেল বানাবেন। 9 মিলিমিটারের সমান স্কেল, তার স্কেলটা এরকম। এই দেখো, যে স্কেলটা তিনি বানাবেন বা বানালেন সেই স্কেলটার দৈর্ঘ্য 9 মিলিমিটার। কিন্তু এই 9 মিলিমিটার স্কেলের লম্বা দৈর্ঘ্যটাকে তিনি 10 ভাগ করেছেন। এখানে এই স্কেলের প্রচলিত স্কেলে মাপে এটা আছে 9 মিলিমিটার লম্বা, কিন্তু সেটাকে তিনি কৌশলে 10 ভাগ করেছেন। 10 ভাগ করলে এরকম হবে। নয় মিলিমিটার হচ্ছে এইটা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এই ভার্নিয়ার স্কেল, এটাকে বলে ভার্নিয়ার স্কেল, আর এটাকে বলে মেইন স্কেল। মেইন স্কেলের ক্ষুদ্রতম ভাগ 1 মিলিমিটার পর্যন্ত, আর ভার্নিয়ার স্কেলের ভাগগুলো 10 ভাগ। ওটা অবশ্যই 1 মিলিমিটার না, ওটা অন্য একটা একক হয়ে গেছে, সেটা আমরা এখন বের করব। তার মানে এই ভার্নিয়ার স্কেলে 10 ভাগ আছে। তাহলে প্রশ্ন হচ্ছে সেই ভার্নিয়ার স্কেলের এই এক এক ভাগ কতটুকু, এবং ভার্নিয়ারের এক ভাগ আর মেইন স্কেলের এক ভাগের পার্থক্য কতটুকু। এই যে কিছু একটা পার্থক্য আছে, দেখো এই একটু আগে পরে আছে পার্থক্য। এই পার্থক্যটুকু একটা বিশাল বিষয়। এই পার্থক্যটুকু আমরা জানার চেষ্টা করি। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, যে স্কেলটা বানানো হলো বিজ্ঞানী বেলজিয়ামের গণিতশাস্ত্রবিদ ভার্নিয়ার সাহেব, সেই ভার্নিয়ার স্কেলটা এক এক ভাগ মিলিমিটার স্কেলের 1 মিলিমিটার থেকে একটু কিছুখানি ছোট। যতখানি ছোট সেই অংশটুকুকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বলতে আমরা কি বুঝবো? ভার্নিয়ার ধ্রুবক বলতে আমরা বুঝবো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের এবং ভার্নিয়ার স্কেলে এক ভাগের যে পার্থক্য, এই পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তাহলে এই ভার্নিয়ার ধ্রুবকটা এখানে কত একটু হিসাব করো তো। মেইন স্কেলের ক্ষুদ্রতম ভাগ 1 মিলিমিটার, আর এটা কত ভার্নিয়ার স্কেলে? এটা কত খানি বলো তো দেখি। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান 9 মিলিমিটার।
অতএব ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কত? আমাদের তো 1 ভাগই দরকার। 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু মেইন স্কেলের 1 ভাগ 1 মিলিমিটার, আর ওটার 1 ভাগ 0.9 মিলিমিটার। তাহলে কত হলো? 0.1 মিলিমিটার। তার মানে এই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবকের মান 0.1 মিলিমিটার পাওয়া গেল। অর্থাৎ 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে এই যন্ত্র দিয়ে মাপা সম্ভব হবে। 10 ভাগের 1 ভাগ পর্যন্ত, সেটা আমরা একটু পরে করে দেখাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এই ভার্নিয়ার স্কেলের মাধ্যমে আমরা 0.1 মিলিমিটারের বেশি সূক্ষ্ম পারবো না। আমরা কতটুকু পারবো সেটাই ভার্নিয়ার ধ্রুবক নির্দেশ করে। ভার্নিয়ার ধ্রুবক বলতে বোঝায় এর চেয়ে ছোট মাপ আমরা পারবো না। যেমন 1.1, 2.1, যে কোনো মিলিমিটারের 0.1 পর্যন্ত সঠিকভাবে পারবো, এর বেশি পারবো না। 0.2, 0.3, 0.4, অর্থাৎ 0.1 এর মধ্যে যে সমস্ত মাপগুলো আছে সেগুলো পারবো, কিন্তু পয়েন্টের পরে 0, 5 এগুলি পারবো না। অর্থাৎ দশমিকের পর শুধুমাত্র 1 ঘর পারবো, দশমিকের পর 1 ঘর পর্যন্ত সূক্ষ্মভাবে এই স্কেল দিয়ে মাপতে পারবো। তো চলো শিক্ষার্থীরা আমরা একটা মাপটা করে দেখাই। ধরা যাক যে দণ্ডের দৈর্ঘ্য মাপতে হবে, ধরা যাক সেই দণ্ডটা এখানে আছে। ধরা যাক এই একটা পাতলা পাত্রের দৈর্ঘ্য আমরা মাপতে চাই। এটার দৈর্ঘ্য কত আমরা জানি না, তবে 3 মিলিমিটার পার হয়ে গিয়েছে, 4 মিলিমিটার পার হয়নি। তার মানে এটার দৈর্ঘ্য অবশ্যই 3 এর বেশি। ভগ্নাংশ পরিমাণ সঠিকভাবে মাপার জন্য আমরা ভার্নিয়ার স্কেলটা এখানে বসাবো। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবা যে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা মেইন স্কেলের কোনো না কোনো দাগের সাথে পুরোপুরি মিলে গেছে? তোমাদের পর্যবেক্ষণে কি আসে? ভার্নিয়ার স্কেলের একটা দাগ প্রধান স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, সেই দাগটা কত আসে তোমাদের বিচারে? স্যার 5। গুড, 5 নাম্বার দাগটা পুরোপুরি মিলে গেছে। 5 নাম্বার দাগ পুরোপুরি মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে যার দৈর্ঘ্যটা আমরা মাপবো, একটা দণ্ড কাঠের বা ইস্পাতের পাত বা যে কোনো ধাতব পাত যদি হয়, এবি মনে করি তার দৈর্ঘ্য এবি, তাহলে এই এবি পাতের দৈর্ঘ্য অবশ্যই হবে মিলিমিটার। 3 মিলিমিটার থেকে নিশ্চয়ই 5 ঘর এগিয়ে ছিল, 5 ঘর, সেজন্য 5 মিলিমিটার দাগটা মিলে গেছে। তার মানে এই অংশটুকু, এই যে এই যে অংশটুকু, এই অংশটুকু অবশ্যই 5টা ভিসি পরিমাণ এগিয়ে ছিল। যদি আমরা জানি যে কোনো ভার্নিয়ার স্কেলের একটা দাগ যদি একটু এগিয়ে থাকে, 1 ভিসি পরিমাণ এগিয়ে থাকে, তাহলে সেটা আস্তে আস্তে কমে আসে। তোমাদের কি মনে আছে কিনা যে ভার্নিয়ার স্কেলে যে মাপটা আমি দেখাইছিলাম, সেই মাপের মধ্যে ভার্নিয়ার স্কেলে 1 নাম্বার দাগটা মেইন স্কেল থেকে 1 ভিসি পরিমাণ এগিয়ে থাকি, 2 নম্বর দাগটা 2 ভিসি পরিমাণ এগিয়ে থাকি, 3 নাম্বার দাগটা 3 ভিসি পরিমাণ এগিয়ে থাকি। এভাবে
এই দাগটা কতখানি এগিয়েছে 5 পর্যন্ত, তার মানে 5 বিসি পরিমাণ এগিয়ে ছিল। এগিয়ে থাকলেই এই অংশটুকু সে শো করবে। বুঝা গেছে কথাটা? আমি আবার একটু এঁকে দেখাই ওই অংশটুকু, তাহলে বুঝতে সুবিধা হবে। ভার্নিয়ার স্কেলের দিকটা চিন্তা করুন। এটা হলো মেইন স্কেলের ভাগগুলো। ভার্নিয়ার স্কেলে এই দাগটা 1 ভিসি পরিমাণ পিসি আছে, ভার্নিয়ারটা পিসি আছে 1 ভিসি, 2 নম্বর দাগ 2 ভিসি, 3 নম্বর দাগ 3 ভিসি পিসি আছে, 4 নম্বর দাগ 4 ভিসি পিসি আছে, 5 নম্বর দাগ 5 ভিসি, 6 নম্বর দাগ 6 ভিসি, 7 ভিসি, 8 ভিসি। লক্ষ্য করো, এই যে ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটা কতখানি পিছিয়ে আছে, এই যে এটা ভার্নিয়ার কনস্ট্যান্টের পরিমাণ সমান পিছিয়ে আছে, অর্থাৎ 1 ভিসি পরিমাণ পিছিয়ে আছে, ভার্নিয়ারটা পিছিয়ে আছে, মেইন স্কেলটা এগিয়ে আছে। এভাবে 5 নাম্বার দাগটা এর পাশ থেকে কতখানি এগিয়ে আছে, 5 ভিসি এগিয়ে আছে। তার মানে আমরা বলতে পারি যদি এই স্কেলটা এই প্রান্তটা 1 ভিসি আগানো থাকতো তাহলে এই দাগটা মিলে যেত। যদি এই প্রান্তটা ভার্নিয়ার স্কেলের শূন্য প্রান্তটা 2 ভিসি আগানো থাকতো তাহলে 2 নম্বর দাগটা মিলে যেত। 3 আগানো থাকতো 3 মিলে যেত, 4 আগানো থাকতো 4 মিলে যেত, 5 আগানো থাকতো 5 মিলে যেত। এখানে 5 মিলে গেছে কেন? কারণ 5 ভিসি পরিমাণ এগিয়ে আছে। কতটুকু? এই যে এবি দণ্ডের বি প্রান্ত 3 নাম্বার দাগ থেকে মানে 3 মিলিমিটার থেকে 5 ভিসি পরিমাণ এগিয়ে আছে, সেজন্য এটার দৈর্ঘ্য হবে 3.5 মিলিমিটার। তার মানে এবি দণ্ডের দৈর্ঘ্য 3.5 মিলিমিটার হবে। তাহলে আমরা দৈর্ঘ্য মাপার জন্য একটা সূত্র ব্যবহার করতে পারি। সেই সূত্রটা কি? সেই সূত্র হচ্ছে প্রথমে মেইন স্কেলের যতখানি দাগ পার হবে সেই দাগটা আমরা নিব, তাকে বলে মূল স্কেল পাঠ। মূল স্কেল পাঠ মনে করি এম। এখানে কত হইলো দৈর্ঘ্যটা? 3। তারপরে কত হইলো? ভার্নিয়ার সমাপাতন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কত নম্বর দাগ মিলে যায় সেই দাগটাকে বলা হয় ভার্নিয়ার সমাপাতন। মনে করি এটা ভি, 3 মিলিমিটার প্লাস ভার্নিয়ার সমাপাতন 5 নাম্বার দাগ গুণন ভার্নিয়ার ধ্রুব 5 ভিসি 0.1। এই ছিল 3.5 মিলিমিটারের ব্যাখ্যা। তাহলে 3.5 মিলিমিটার কোথেকে পেলাম? 3.5 এর 3 পেয়েছি মেইন স্কেলে যে দাগটা সত্যি সত্যি পার হয়ে গেছে, এটা চোখেই বোঝা যায়, চোখ দিয়ে দেখলেই বুঝতে পারি আমরা। আর যতখানি ভগ্নাংশ পার হয় নাই বা পার হয়েছে সেটা আমরা বুঝতে পারি নাই চোখে, সেটা আমরা বুঝবো ভার্নিয়ার স্কেল থেকে। 5 নম্বর দাগটা মিলে গেছে, তাহলে পাঠ ভার্নিয়ার সম্পাদন পাঠ। আর ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুব যত, প্রত্যেকটি স্কেল নির্দিষ্ট ভার্নিয়ার ধ্রুব থাকে, এই ধ্রুবটা হচ্ছে 0.1 মিলিমিটার। এ থেকে আমরা বের করতে পারবো 0.5 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র তাহলে কি হবে? যে কোনো দণ্ডের বা তারের দৈর্ঘ্য L ইকুয়াল টু মেইন স্কেল পাঠ M প্লাস ভার্নিয়ার সমাপাতন V গুণন ভার্নিয়ার কনস্ট্যান্ট। এ হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন যে কোনো দণ্ডের, তারের বা যে কোনো পাতের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা এটা ব্যবহার করতে পারবো। এখন থেকে প্রধান স্কেল পাঠটা খালি চোখে পারা যাবে, ভার্নিয়ার স্কেল থেকে ভার্নিয়ার সমাপাতন দেখে নিব, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা আগেই মাপযোগ করার জন্য বের করে রেখে দিব, বা এটা দণ্ডের গায়ে লেখা থাকতে পারে, বিসি কত দণ্ডের গায়ে লেখা থাকতে পারে। দণ্ডের গায়ে আগে থেকে ঠিকঠাক করা থাকতে পারে, যে কোম্পানি বানিয়েছে সে কোম্পানি লিখে দিতে পারেন যে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার, তাহলে সেটা আমরা ব্যবহার করে মিলিমিটার দৈর্ঘ্যটা পেয়ে যাব।
যদি সেন্টিমিটারে চাই তাহলে 10 দিয়ে ভাগ দিলে আমরা সেটা পেয়ে যাব। তো শিক্ষার্থীরা বুঝতে পারছো আমরা কাজগুলি কিভাবে করি। এবার চলো আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য অনেক রকম বিভিন্ন ধরনের স্কেল আছে। আমি যে স্কেলে কথা বললাম এই স্কেলটা মূল স্কেলের 9 ভাগের সাথে মিল করে করা হয়েছে। যদি এমন একটা স্কেল করা হয় 9 মিলিমিটার সাথে না 20 মিলিমিটারের সাথে 19 মিলিমিটারের সাথে 20 ভাগ করে করা হয়েছে, তখন কি হবে? এমন একটা যন্ত্র বানানো হলো ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মেইন স্কেলে 19 ভাগের সমান। তখন কিন্তু ভার্নিয়ার ধ্রুব পাল্টে যাবে, তখন নতুন একটা ভার্নিয়ার ধ্রুব হবে। সেই ভার্নিয়ার ধ্রুবটা কত সেটা আমরা বের করতে পারবো। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ 19 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ 20 ভাগের 19 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুব কত হবে? প্রধান স্কেলের 1 ভাগ 1 মিলিমিটার, তার থেকে বাদ যাবে 20 ভাগের 19 মিলিমিটার, থাকবে 20 ভাগের 1 মিলিমিটার। এই 20 ভাগের 1 মিলিমিটার মানে হচ্ছে 1 হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, যাকে আমরা এস বলি, আর 20 হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এই যে 20 ভাগ, এটাকে বলি, আমাদের হবে এন। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র হলো V/S/N। এগুলো আমরা পর্যবেক্ষণের মাধ্যমে পেলাম। আগামী ক্লাসে আমরা এগুলো কিভাবে পাওয়া যায় সূত্র আকারে সেগুলো বের করে দেখাবো। আজকে শুধুমাত্র আমরা গভীর পর্যবেক্ষণের মাধ্যমে এই সূত্রগুলো বের করলাম। এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি কি আমরা আগামী ক্লাসে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সূত্রগুলো বের করে তারপর আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। সেই ক্লাস দেখার জন্য সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।